তমস মা জ্যোতির্গয়ম বৃহদারণ্যক উপন্যাসের একটি শ্লোক। এর মানে হলো আমাকে আলো দাও। আমাকে এই আলো বলতে জ্ঞানের আলো বলা হয়েছে। আমাকে জ্ঞানের আলো দাও। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ 2024 সালে যে অন্ধকারে ডুবে গিয়েছিল, 2026-এ এসে আবার একটি কিন্তু নতুন এই অন্ধকারে ডুবতে চলেছে বাংলাদেশ। এবং 2026 সালে যে অন্ধকারে ডুবতে চলেছে বাংলাদেশ, তার নাম হলো লোডশেডিং, তার নাম হলো বিদ্যুৎ বিভ্রাট। এই বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাট এমনই একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, আপনি শুনলে আশ্চর্য হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি কিনা বলছে যে 8টার পরে তোমরা দোকানপাট বন্ধ রাখো, এবং এমনটাও বলা হচ্ছে যে গ্রাম অঞ্চলে যেসব জায়গায় দিনে প্রায় 8 ঘন্টা থেকে 10 ঘন্টা কারেন্ট থাকেই না। অর্থাৎ বাংলাদেশে কিন্তু পিঠ ঠেকে গিয়েছে। আর এই বাংলাদেশেরই বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তিনি কিন্তু বলছে যে এই মুহূর্তে ভারত আরও আমাদের ডিজেল পাঠায়। এবার এই ডিজেলের সাথে বিদ্যুতের কি সম্পর্ক? ডিজেল পাঠালে কি বিদ্যুতের চাহিদা পূরণ হয়ে যাবে? এবং এই বাংলাদেশে কি কি সমস্যা আছে? আর আমরা সবাই জানি যে ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশে যাবেন। তাহলে কি এই বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান হতে চলছে? কারণ যদি বিদ্যুৎ না থাকে, তাহলে বর্তমানে আমরা দেখছি যে যারা আন্দোলন করে তারা মূলত জেনজি। এই বিদ্যুৎ না থাকলে কিন্তু বাংলাদেশের জেনজি যারা আছে তারা স্বাভাবিকভাবেই খেপে যাবেন। তারা তো ফোন চালাতে পারবে না, তারা তো পড়াশোনা করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে কি বাংলাদেশ কিন্তু আরও একটি বৃহৎ আন্দোলনের দিকে যাচ্ছে। নমস্কার, আমার নাম প্রবীর বিশ্বাস। আজকের আমরা এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা করব এবং জানার চেষ্টা করব যে বাংলাদেশে এই বিদ্যুৎ বিভ্রাটটা কেন, কী জন্য, এবং ভারত কি সত্যিকার অর্থে সাহায্যের হাত বাড়াবে। তো চলুন একে একে শুরু করা যাক। প্রথমেই আমরা জানি যে বাংলাদেশে বর্তমান অবস্থাটা কি। দেখুন, বাংলাদেশে যে বিদ্যুৎ বিভ্রাট, এটা কিন্তু সাধারণত 3টি কারণে দেখা গিয়েছে। কি কি কারণ? প্রথম কারণ হলো বাংলাদেশ সাধারণত এলএনজি এই গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। প্রথম আমরা একটু জেনে নিই বিদ্যুৎ কী করে উৎপাদন হয়। দেখুন, কয়লা থেকে আমরা সবাই শুনেছি যে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। কয়লা থেকে কিন্তু সরাসরি বিদ্যুৎ উৎপাদন হয় না, বা এই ডিজেল থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন হয় না। ডিজেলের মাধ্যমে জলকে বাষ্প করে বা কয়লার মাধ্যমে তাপ উৎপাদন করে বাষ্প করে টারবাইন ঘোরানো হয়। টারবাইন ঘোরানোর ফলে সেখানে বিদ্যুৎ উৎপাদন হয় টারবাইনের মাধ্যমে, এবং এটাকেই সেইভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয়। সরাসরি কিন্তু ডিজেল কিংবা কয়লা এভাবে ব্যবহার করা যায় না। আমরা বিভিন্ন সময় জলবিদ্যুৎ কথা বলছি। আমি জলবিদ্যুতের উদাহরণটা আপনাকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। পাহাড়ি এলাকা থেকে জল পড়ে, সেই চাপের কাছে টারবাইন রেখে সেটাকে ঘোরানো হয়, ঘোরানোর ফলে বিদ্যুৎ উৎপাদন হয়। জলের মাধ্যমে টারবাইন ঘোরায়, তাই আমরা জলবিদ্যুৎ নাম দিয়েছি। এবার এই যে বাংলাদেশে এলএনজি এনে, যেখানে বাংলাদেশ কিন্তু গ্যাসের কোনো কমতি নেই, বাংলাদেশে প্রচুর গ্যাস আছে, আমরা জানি। এই যে বিদেশ থেকে এলএনজি এনে যার মাধ্যমে প্রসেসিং করত, সেই জায়গায় কিন্তু একটি বড় দুর্ঘটনা হয়েছে। এটা হলো সবচেয়ে বড় কারণ বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাটের পিছনে। সেকেন্ড কারণ কি? সেকেন্ড কারণটা হলো এই মধ্যপ্রাচ্যে আমরা জানি ইরান, ইসরায়েল এই যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্য থেকে কিন্তু কোনো দেশেই সেরকমভাবে এই এলএনজি আনতে পারছে না কোনো দেশেই। ভারতের কিন্তু কাছে কিন্তু ডিজেলের কোনো কমতি নেই। অর্থাৎ এই জায়গা থেকে বাংলাদেশে এলএনজি আসছে না ঠিক করে। এটা হলো সেকেন্ড কারণ। থার্ড কারণ হলো এর উপর আবার এই যে বিদ্যুৎ এলএনজি আসবে সাধারণত বঙ্গোপসাগরের মাধ্যমে। সেই বঙ্গোপসাগরে কিন্তু বিভিন্ন সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে বর্তমানে। এই জন্য কিন্তু এখান থেকে কোনো জাহাজ আসতে পারছে না। এটা হলো থার্ড কারণ। এই 3টি কারণ একসাথে মিলে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশে বর্তমানে সেখানে এই বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছে, এবং এটা কবে ঠিক হবে তাও কিন্তু কেউ ঠিক করে বলতে পারছে না। আর এই মুহূর্তেই যখন
5 তারিখ শেখ হাসিনা ভারতে বসে ভাষণ দিয়েছিলেন, তখন বাংলাদেশে বিভিন্ন নেতা মন্ত্রীরা কিন্তু বিভিন্ন প্রকার কথা বলছে যে শেখ হাসিনা এটা দেওয়া ঠিক হয়নি, ভারতে বসে এর পিছনে ভারতেই আছে। আর 6 তারিখ বিভিন্ন সংবাদ মাধ্যম এসে আপনি গুগল করে দেখতে পাবেন, 6 তারিখ ইকবাল হাসান মাহমুদ আমাদের দীনেশ ত্রিবেদী তার কাছে বলছে যে আমাদের আরও ডিজেল লাগবে, আরও ডিজেল পাঠানো হোক ভারত থেকে। এবার আমরা একটু জেনে দেখি যে বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাটটা কোন পর্যায়ে চলে গেছে, আমরা একটু ডেটা দেখে নিই। এই হিসাব করলে দেখা গিয়েছে 6 আগস্ট 2026 বাংলাদেশে যেখানে ঘাটতি ছিল 335 মেগাওয়াট, সেখানে 12 আগস্ট সেই ঘাটতি দেখা গিয়েছে 2745 মেগাওয়াট। তাহলে বুঝতেই পারছেন যে ব্যাপারটা কতটা সিরিয়াস। এবার আমরা জানি যে এর প্রভাবে কি হতে পারে। দেখুন, এর প্রভাবে সাধারণত জেনজিরা কিন্তু বিক্ষোভ দেখাবেই, বিক্ষোভ শুরুও হয়ে গিয়েছে। বিভিন্ন এই এনসিপির নেতা এখানে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন সময় বলছে যে ভারত থেকে কয়লা এনে কেন বিদ্যুৎ উৎপাদন করছে না বাংলাদেশেই তারেক রহমানের সরকার। তারেক রহমান সরকার ফেব্রুয়ারিতে এসছে, তার মধ্যে এই আগস্ট মাসেই এত বড় একটা ক্রাইসিস দেখা গিয়েছে বাংলাদেশে। এই তারেক রহমানের সরকারের কাছে কিন্তু এটাই সবচেয়ে ইদানিংকালে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় নম্বরে যেটা সবচেয়ে বাংলাদেশে বেশি ধাক্কা খাবে সেটা হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক এগিয়ে, এবং বাংলাদেশের জিডিপি অনেকটাই কিন্তু আসেই গার্মেন্টস থেকে, এবং সেখানে প্রচুর পরিমাণে কর্মসংস্থানও হয়। আর বাংলাদেশের গার্মেন্টস বিশেষ করে আরও একটা জিনিসের জন্য বিখ্যাত, তা হলো বাংলাদেশ অনুন্নত দেশ হওয়ার কারণে বিদেশে ইউরোপ কান্ট্রিতে যেসব গার্মেন্টসের পোশাক বিক্রি হয় তারা কিন্তু ট্যাক্সটা অনেকটাই কম নেয় বাংলাদেশের থেকে, সেই জন্য কিন্তু বাংলাদেশ আরও এগিয়ে আছে। এবার যদি বিদ্যুৎ না থাকে তার সেখানে প্রোডাকশন কমে যাবে, যন্ত্রপাতি চলতে পারবে না, যার জন্য কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংসের দোরগোড়ায়। এবং এর জন্য কিন্তু এই যে বাংলাদেশে প্রচুর পরিমাণে শ্রমিক আছে যারা এখানে কাজ করে, তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেই, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এছাড়াও এই বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে সেসব জায়গায় কিন্তু বিভিন্ন লোক গিয়ে আক্রমণ করছে। আমার এই ভিডিওটা যদি কেউ বাংলাদেশ থেকে দেখছেন, তাহলে আপনি কোথায় আছেন এবং আপনার এলাকার পরিস্থিতি কীরকম অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং যেসব জায়গায় এই বিদ্যুতের অফিস আছে সেখানে কিন্তু হামলা পর্যন্ত করছে। তো এবার যারা হামলা করছেন তাদেরকে বলছি, দেখুন, দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ নেই, সরকারের পাশে দাঁড়ান। নিজের দেশের কোনটা ভুল, নিজের দেশের কোনটা করা উচিত সেটা আপনারা সেই বিবেচনা করে করুন। দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ করবেন না। যাই হোক, এরপরে যে কোশ্চেনটা হলো সেটা হলো যে বাংলাদেশকে কি ভারত এই ডিজেল পাঠাবে? দেখুন, বাংলাদেশের সাথে ভারতের একটি চুক্তি আছে। চুক্তিটা হলো বাংলাদেশকে ভারত প্রতি বছর 1,80,000 মেট্রিক টন ডিজেল দিয়ে থাকে। এই এপ্রিল মাসেও কিন্তু ভারত বাংলাদেশকে প্রায় 30,000 মেট্রিক টন ডিজেল দিয়েছিল। এবং বর্তমানে এই ইকবাল হাসান মাহমুদ তিনি কিন্তু বলছে আরও ডিজেল লাগবে আমাদের। আরও ডিজেল পাঠাও আমাদের। আর এই ডিজেলের ক্রাইসিসটা এমন সময় এসছে যেটাও কিন্তু এটি খুব তাৎপর্যপূর্ণভাবে। কেন? তার কারণ হলো সামনের মাসে কিন্তু ভারতে এশিয়ান সামিট, জি জিনপিং, পুতিন সবাই আসবে। বাংলাদেশের তারেক রহমানকে কিন্তু নিমন্ত্রণ করা হয়েছে। আপনি বলতে পারেন, আচ্ছা, বাংলাদেশের তারেক রহমান সরকার বা বাংলাদেশ তো এই সামিটের অংশ না, তাহলে কেন বাংলাদেশে আসবে? দেখুন, বাংলাদেশকে নিমন্ত্রণ করা হয়েছে, যেমন ভারতও কিন্তু G7-এর কোনো সদস্য নয়, তা সত্ত্বেও ভারতকে নিমন্ত্রণ করা হয় G7 বৈঠকে, ভারত যায়। ঠিক তেমনি এই বাংলাদেশ সদস্য না হলেও, সদস্যপদ না থাকলেও তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, এবং এই জন্য কিন্তু বাংলাদেশ এই ভারতে আসার জন্য তারেক রহমান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের অনেকগুলো গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে, যেমন
বাংলাদেশেরই এই 15ই আগস্ট তারেক রহমানের সচিব তিনি কিন্তু ভারতে ছিলেন এবং তিনি যখন বাংলাদেশে গিয়েছেন, এবং এই কথাটা কিন্তু আজকে আনন্দবাজার পেপারও পাবলিশ হয়েছে। ভারত বলেছে যে বাংলাদেশ যদি একটু টেম্পু চায় তাহলে ভারত লরি দিতে প্রস্তুত আছে, কিন্তু বিনা শর্তে। শর্ত বলতে কি বোঝানো হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। শেখ হাসিনার কথা বলা হয়েছে যেন শেখ হাসিনাকে যাওয়ার জন্য কোনো চাপ না দেওয়া হয় ভারতের উপর। অর্থাৎ বাংলাদেশ যদি ডিজেল চায় তাহলে কিন্তু এই ভারত ডিজেল দিয়ে দেবে। এবং বাংলাদেশ এবং ভারতের সাথে এই ইউনূস সরকার থাকার সময় সম্পর্কটা যে অবনতি হয়েছে, বিশেষ করে ক্রিকেট খেলা নিয়ে আমরা দেখেছি। তারপর থেকে কিন্তু সেই সম্পর্কটা বিশেষ একটি গতি আসেনি সেই সম্পর্কে। আর এই তারেক রহমান যদি এই সামিটে ভারতে আসে তাহলে দুটো দেশের সম্পর্ক কিন্তু অনেকটা ভালোর দিকে যাবেই, এবং দুটো দেশের স্বার্থের ভিত্তিতেই কিন্তু সম্পর্ক তৈরি হয় রাজনীতিতে। এবার আপনার কি মনে হয় যে ভারত কি এই বাংলাদেশকে বিনা শর্তে ডিজেল দেবে এবং তারেক রহমান কি এই ভারতে আসবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ইন্টারন্যাশনাল ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।